হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে দেখতে পাবে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র। এখানে যে ধরনের প্রশ্ন রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে ঠিক একই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে। তাহলে শুরু করার আগে প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নেই। সিলেবাসে কী কী থাকবে? ফার্স্ট ইউনিট টেস্টে আঞ্চলিক শক্তির উত্থান ও ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই দুটো অধ্যায় থেকে ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্ন থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো একের দাগে কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো, যে কোনো তিনটি। ক নম্বরে কি বলেছে? মুর্শিদাবাদের কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন 1 ওয়াজেদ আলী, 2 সিরাজউদ্দৌলা, 3 আলীবর্দী খান, 4 মুর্শিদ কুলি খান। তাহলে সঠিক উত্তরটি হবে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন মুর্শিদাবাদে। খ নম্বর, পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1756 খ্রিস্টাব্দে, 2 1757 খ্রিস্টাব্দে, 3 1759 খ্রিস্টাব্দে, 4 1760 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তরটি হবে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। ঠিক আছে। পরের প্রশ্ন গ নাম্বার, অধীনতামূলক মিত্রতার নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি, নাকি লর্ড কর্নওয়ালিস, নাকি লর্ড ডালহৌসি, নাকি লর্ড মিন্টো। তো সঠিক উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতার নীতি প্রয়োগ করেন। নেক্সট প্রশ্ন ঘ, ঔপনিবেশিক শাসনের শুরুর দিকে 3টি প্রেসিডেন্সি পরিচালিত হতো ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা, নাকি রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, নাকি ফোর্স দ্বারা, নাকি কাউন্সিল অফ ডিরেক্টর দ্বারা। তো সঠিক উত্তরটি হবে কাউন্সিল অফ ডিরেক্টর দ্বারা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন নাম্বার, 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলির জরিপ করেন 1 ফ্রাঙ্কল্যান্ড, 2 ক্যামেরন, 3 জেমস রেনেল, 4 জন মেকলে। তো সঠিক উত্তরটি হবে জেমস রেনেল। একই সঙ্গে মনে রাখবে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। খুব ইম্পর্ট্যান্ট সালটা। পরের প্রশ্ন, ভারতের মহাকাব্যগুলি অনুবাদ করেন উইলিয়াম কেরি, নাকি মেকলে, নাকি মাইকেল স্যাডলার, নাকি উইলিয়াম হান্টার। তো সঠিক উত্তরটি হবে উইলিয়াম কেরি ভারতের মহাকাব্যগুলি অনুবাদ করেন। চলো নেক্সট প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগ, এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। ক, মুর্শিদ কুলির আমলে সুবা বাংলার অর্থনৈতিক নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে ছিল? উত্তর, মুর্শিদ কুলির আমলে সুবা বাংলার কোষাগার ও টাকশালের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে জগৎ শেঠের হাতেই ছিল। পরের প্রশ্ন খ নাম্বার, ঔরঙ্গজেবের পর ভারতের সিংহাসনে কে বসেন? উত্তর, বাহাদুর শাহ। পরের প্রশ্ন গ নাম্বার, বাংলায় বর্গীর আক্রমণ শুরু হয় কার সময়কালে? উত্তর, আলীবর্দী খানের সময়কালে বাংলায় বর্গীর আক্রমণ শুরু হয়েছিল। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। ঘ, দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন কোন সম্রাট? উত্তর, দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুকশিয়ার। ঠিক আছে। চলো পরের প্রশ্ন নম্বর, বাংলায় কে ইজরাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজরাদারি ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে ইজরাদারি ব্যবস্থা কে চালু করেন? ওয়ারেন হেস্টিং। কোথায় চালু করেছিলেন? বাংলায়। দুটো প্রশ্ন আসতে পারে। চলো পরের প্রশ্ন। 6 নম্বর, শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন কে? উত্তর, শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। নেক্সট প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর, উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন বর্গীয় জ, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর, 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে রাখবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। ঠিক আছে। পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এর বর্তমানে নাম কি? এর বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। নেক্সট প্রশ্ন, ভারতে আগত বাণিজ্যিক সংস্থার নাম লেখো। উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরই সঙ্গে মনে রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করে ইংরেজরা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মাদ্রাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘাঁটি নির্মাণ করে কত খ্রিস্টাব্দে? 1639 খ্রিস্টাব্দে মাদ্রাসে তার ঘাঁটি নির্মাণ করেছিল।
ঠিক আছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। আর মাদ্রাসে ঘাঁটি কবে হয়? 1639 খ্রিস্টাব্দে। একটু মনে রাখবে এখানে ধ্যান দিয়ে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন, দ্বৈত শাসনের অবসানের পর বাংলার গভর্নর কে হন? উত্তর, ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হন। পরের প্রশ্ন, পাঠশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস পাঠশালা ব্যবস্থা প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট নাম্বার, বেনারসে কে হিন্দু কলেজ স্থাপন করেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, বেথুন স্কুলের প্রতিষ্ঠাতাকে? উত্তর, ড্রিঙ্ক ওয়াটার বেথুন ছিলেন বেথুন কলেজের প্রতিষ্ঠাতা। এরপর দেখো 3-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে, ঠিক আছে। 1 নম্বর, কে কেন এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? উত্তর, সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরাজিতে অনুবাদ ও ভারতীয় সংস্কৃতি চর্চার জন্য উইলিয়াম জোন্স কলকাতায় 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। পরের প্রশ্ন, 1770 খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষকে কেন 76-এর মন্বন্তর বলা হয়? উত্তর, 1770 খ্রিস্টাব্দে ঘটা বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের বঙ্গাব্দের হিসাব সময়কাল ছিল 1176 বঙ্গাব্দ, তাই এই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্ন। 3 নাম্বার, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? এই নীতির মূল কথা কি? উত্তর, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। সত্যবিলোপ নীতির মূল কথা ছিল এই যে ইংরেজদের আশ্রিত কোনো রাজ্যের উত্তরাধিকারী না থাকলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে এবং দত্তক পুত্রের উত্তরাধিকারী স্বীকার করা হবে না। এটাই ছিল সত্যবিলোপ নীতির মূল কথা। নেক্সট প্রশ্ন। 4-এর দাগ, উডের প্রতিবেদন কি? উত্তর, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন পেশ করা হয় তাকে উডের প্রতিবেদন বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, চীন কুলিস খান কে ছিলেন? উত্তর, মুঘল দরবারে এক শক্তিশালী অভিজাত তথা হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মীর কামারউদ্দিন সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিস খান উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন। তারপর দেখো 4-এর দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। ক নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তর, 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থা একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে 2 জন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব। অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থার নামই হলো দ্বৈত শাসন ব্যবস্থা। এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো পরের প্রশ্ন। খ, পিটের আইনে কি বলা হয়েছিল? উত্তর, পিটের ভারত শাসন আইনে একথা ঘোষণা করা হলো যে রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তার নীতি ইংল্যান্ডের জাতীয় মর্যাদা ও নীতির পরিপন্থী। পিটের ভারত শাসন আইন 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিল। এই আইনের মাধ্যমে ভারতীয় সাম্রাজ্য সম্পর্কে কোম্পানির সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাতে প্রদত্ত করা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন, গয়ের দাগ, রেগুলেটিং অ্যাক্ট কি? উত্তর, রেগুলেটিং অ্যাক্ট 1773, এখানে খ্রিস্টাব্দ কথাটা হবে, ঠিক আছে, এখানে লেখা নেই, তোমরা লিখে নেবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রথম পদক্ষেপ ছিল এই আইন। ভারত ও ইংল্যান্ডে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ মজবুত করার জন্য ব্রিটিশ সরকার এই আইন পাশ করে। এই আইনের 2টি ধাপ ছিল, একটি ইংল্যান্ডের কোম্পানির কেন্দ্র সংগঠন সম্পর্কে আর অন্যটি ভারতের শাসন সম্পর্কে। এই দ্বিতীয়টি ছিল বেশি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ঘ নাম্বার,
হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছেন? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল? উত্তর 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখক জেমস মিল। বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা। কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটা জানা প্রয়োজন। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 8 ও 10টি বাক্যে। 5 নম্বর থাকবে ক, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর বাংলার নবাব হন মীর জাফর। নতুন নবাব ইংরেজ কোম্পানিকে 1. বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার দেন। 2. 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা। 3. সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ লাভ করে। 4. কোম্পানির বড়, মাঝারি ও ছোট কর্মচারীরা প্রত্যেককেই কম বেশি পারিতোষিক লাভ করে। 5. সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ নবাবের কাছ থেকে ইংরেজরা লাভ করে। এইভাবে নানা অজুহাতে ইংরেজরা নবাবের কাছ থেকে অর্থ আদায় করে রাজকোষ শূন্য করে দেয়। একেই পলাশীর লুণ্ঠন বলা হয়। ঠিক আছে, এতটুকু লিখলে 5 নম্বরে এনাফ। চলো পরের প্রশ্ন খ, সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ কি? আমি এই প্রশ্নটা খুব সুন্দর করে পয়েন্ট করে লিখে দিয়েছি, তোমরা পরীক্ষায় এভাবেই লিখবে। চলো উত্তর, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশীর যুদ্ধ। এই বিরোধের পিছনে ছিল নম্বর পয়েন্ট, কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে কোম্পানির ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। দেখো পরের পয়েন্ট বি নাম্বার, রীতির অবমাননা। নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গরহাজির ছিল। উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকন না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। পরের পয়েন্ট সি নাম্বার, অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। ঠিক আছে, পরের পয়েন্ট ডি, দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। নেক্সট পয়েন্ট ই, কৃষ্ণদাসকে আশ্রয় দান। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধন সম্পদ সহ কলকাতার কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয় সিরাজ রুষ্ট হয়েছেন। পরের পয়েন্ট এফ, আলীনগরের সন্ধিভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে নেয়, এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতার পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্তভঙ্গের জন্য দায়ী করা হয়ে থাকে। ঠিক আছে, এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মীর জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশীর যুদ্ধ। তো এতটুকু খুব সুন্দর করে পয়েন্ট করে লিখবে। এইটুকু ছিল আজকের ইতিহাসের সাজেশন। এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তার সাথে বলে রাখি, তোমরা যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ।